হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা ঘনক নিয়ে পড়াশোনা করব। তো এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি, সেই টেকনিকগুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো একদম শুরুতে ঘনক জিনিসটা কি সেটা একটু জানতে হবে। যদি আমি জাস্ট এইটুক বুঝতে পারি তাহলে সব ম্যাথ করে ফেলতে পারবো। সাপোজ আগের ক্লাসে আমরা আয়তাকার ঘনবস্তু নিয়ে পড়াশোনা করছি। তো আয়তাকার ঘনবস্তু ছিল যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই ভিন্ন ছিল। এখন হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, উচ্চতা তিনটাই যদি সেম সেম হয়, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি একই রকম হয়, একই সাইজের হয়, তখন তখন সেটাই ঘনক হয়ে যায়। মানে ঘনক সেটাও কিন্তু এক ধরনের আয়তাকার ঘনবস্তু যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা সেম হবে। মানে আগের মতোই, জাস্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা সেম। তো আপনি যদি এইটুক বুঝতে পারেন তাহলে এই ঘনকের যত ফর্মুলা আছে সব আপনি অটোমেটিক বের করতে পারবেন। যেমন এখানে আমি দৈর্ঘ্যটাকে যদি এ মনে করি, তখন অটোমেটিক প্রস্থটাও এ হবে এবং উচ্চতাটাও কিন্তু এ হবে। মানে তিনটাই কিন্তু এখন এ হবে। ফর্মুলা এক্স্যাক্টলি আগের মতো, আগে ছিল এ বি সি, এখন তিনটা এ হবে। তাহলে বলেন তো আয়তন কি হবে? আয়তনকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আয়তনটা হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। মানে তিনটা এ গুণ করতে হবে। তিনটা এ গুণ করলে কি হবে? এ কিউব। এটাই হচ্ছে ঘনকের আয়তন। শেষ। ঠিক তেমনি আপনাকে যদি বলে ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হবে, সাপোজ আমি এইভাবে ডিনোট করলাম সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটা আমি আগের ক্লাসে পড়ছিলাম 2 ইন্টু এ বি ছিল, এখন হবে এ ইন্টু এ, প্লাস বিসি ছিল, এখন হবে এ ইন্টু এ। কারণ বিসি সবই কিন্তু এ, সবই একই সাইজের। প্লাস এসি ছিল বা সি এ ছিল, সেখানে হবে এ ইন্টু এ। তো ওভারঅল ব্যাপারটা কি হচ্ছে? এ ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার, এটো এ স্কোয়ার, এ স্কোয়ার, তিনটা এ স্কোয়ার, বাহিরে আবার দুই আছে, তাকে তিন দুগুণে সিক্স, সিক্স এ স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে সিক্স এ স্কোয়ার। ঠিক তেমনি যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, সাপোজ আমি সেটাকে এল দিয়ে প্রকাশ করলাম, কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? আগে কি ছিল? কর্ণের দৈর্ঘ্যটা ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন হবে এ স্কোয়ার, প্লাস সি স্কোয়ার ছিল, এখন আবারও এ স্কোয়ারই হবে। তো ওভারঅল এখানে এ স্কোয়ার কয়টা আছে? তিনটা। তাকে লিখতে হবে রুট ওভার থ্রি এ স্কোয়ার। স্কোয়ার রুট কাটা দিয়ে জাস্ট আমি লিখতে পারবো রুট থ্রি এ। তো এটাই কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা হয়ে গেছে। মানে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা রুট থ্রি এ। এখন একটা মজার বিষয়, যদি আপনাকে ঘনকের কর্ণের দৈর্ঘ্য না দিয়ে যদি বলে একটা পৃষ্ঠের কর্ণ কত হবে, সাপোজ উপরের এই যে পৃষ্ঠটা, এটা তো একটা বর্গক্ষেত্রের মতো, সেই ক্ষেত্রে কর্ণটা একদমই সিম্পল, দৈর্ঘ্যটা এ, প্রস্থটাও এ। তাহলে পিথাগোরাস অনুযায়ী কর্ণটা কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। মানে এই ক্ষেত্রে কিন্তু রুট টু এ হবে। মানে যদি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বলে, সেই ক্ষেত্রে সাপোজ যে কোনো একটি পৃষ্ঠ আমি সাপোজ এখানে ইন্ডিকেট করে দেখাই, এই যে উপরের পৃষ্ঠটা, এই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? কর্ণের দৈর্ঘ্যটা হবে রুট টু এ। শেষ। রুট টু এ হবে। এইটুক যদি বুঝতে পারি তাহলে আমি সব ম্যাথ করে ফেলতে পারবো। এই যে এখনই বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয় তাহলে সেটা কি? সেটা ঘনক। এই মাত্রই শিখলাম, এটাই তো ডেফিনেশন। আচ্ছা, এরপরে বলছে ঘনকের একটি ধার, ধার মানে হচ্ছে একটি বাহু, একটি ধার যদি এক্স হয় বা এক্স একক হয় তাহলে ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? একটু আগে শিখছিলাম সিক্স এ স্কোয়ার, এখন যেহেতু বাহুটা এক্স, সেই ক্ষেত্রে সিক্স এক্স স্কোয়ার হবে। মানে এখানে একটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে অন্যটাও এক্স হবে, এটাও এক্স হবে, যেহেতু এটা একটা ঘনক। আচ্ছা, এখন এটা একটা মজার কোশ্চেন, কনসেপচুয়াল। বলছে একটি ঘনকের সমকোণের সংখ্যা কয়টা হবে? সমকোণের সংখ্যা। তো মজার বিষয় এই যে দেখেন, সাপোজ এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, শুধু এইটুকু, সেই ক্ষেত্রে এখানে সমকোণ মানে 90 ডিগ্রি কোণ কয়টা আছে? একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, চারটা। তার মানে একটা পৃষ্ঠে সমকোণ কয়টা থাকবে? চারটা। ঠিক তেমনি এই যে উপরের যে পৃষ্ঠটা আছে, এটাকেও যদি আমি সোজা কইরা চিন্তা করি, মানে ধরেন এটা এই জায়গায় নিয়ে আসলাম, এখানেও চারটা থাকবে, মানে একটা এই জায়গায়, এটা কিন্তু সমকোণ, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো সবই সমকোণ। আপনি এটা উপর থেকে চিন্তা করবেন, সমকোণ। আবার এখানে চিন্তা করেন,
সাপোজ এই যে এখানে একটা পৃষ্ঠ আছে, এখানেও কিন্তু চারটা আছে সমকোণ, ঠিক আছে? আবার এখানে এই যে তলটা আছে নিচে, এখানেও কিন্তু চারটা আছে, এটা একটা সমকোণ, এটা সমকোণ, সবই সমকোণ। যদি এখানে দেখতে একটু বাঁকা মনে হচ্ছে, কিন্তু এটা আপনি বাস্তবের সাথে চিন্তা করে দেখেন, কোনো তল কিন্তু এরকম বাঁকা হয় না, এটা তো একটা ঘন বস্তু। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে মোট 6টা তল আছে, এক একটা তলে সমকোণ থাকে 4টা করে, তাই সম্পূর্ণ ঘনকের 4 × 6 = 24টা সমকোণ থাকবে। মানে 4 × 6 বা 6 × 4, এটাই হবে আনসার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখেন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, আয়তন কত হবে? তো একটু আগে শিখলাম আয়তন হয় a কিউব, তো যেহেতু এখানে 7, তাই অ্যান্সার হবে 7 কিউব ঘন সেন্টিমিটার। 7 কিউব মানে কিন্তু 343, এটা আপনার মুখস্থ রাখতে হবে। 343 ঘন সেন্টিমিটার, 7 কিউব। আমি কি ঠিক লিখছি 343? হ্যাঁ, 343, ওকে। আচ্ছা, এখন একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার। তো সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো আমি ফর্মুলা জানি, সেটা হচ্ছে 6a² বা 6x²। এটার মান দিয়ে দিছে আপনাকে, এটা হচ্ছে 96। তো সেই ক্ষেত্রে আপনি সবাইকে বা এই 6 কে এই পাশে পাঠিয়ে দেন, ভাগ করে দেন। তো 96 কে 6 দিয়ে ভাগ করলে 16 আসে, কারণ 6 × 16 = 96। তো a স্কোয়ার সমান যদি 16 হয়, তাহলে এর মান কত হবে? 4, কারণ 4 স্কোয়ার মানে 16। তার মানে আমি একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 4। তো বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, আপনার কাছে জানতে চাইছে ঘনকের আয়তনটা কত। তা আয়তন কি হয়? a কিউব হবে না? তো 4 কিউব মানে কত? 4 কিউব মানে হচ্ছে 64। তাহলে এটাই অ্যান্সার, 64 ঘন মিটার, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন এই যে কোশ্চেনটা, একটি ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে এটা একটা ঘনক। তাহলে বস্তুটার আয়তনও দিয়ে দিছে 343। তো ঘনকের আয়তন হচ্ছে a কিউব হয়, তাহলে a কিউব সমান যদি 343 হয়, সাপোজ 343, তো 343 মানে কিন্তু আমি আবার জানি সেটা হচ্ছে আপনার 7 কিউব। 7 কিউব মানে 343, 7 × 7 × 7, 343। তাহলে a কিউব সমান যদি 7 কিউব হয়, তাহলে এর মানটা কত আসবে? এর মান আসবে 7, মানে দুই পাশ থেকে পাওয়ারটা বাদ দিলাম। তো একটা বাহুর দৈর্ঘ্য 7 পাইলাম। আপনার কাছে কি জানতে চাইছে? ক্ষেত্রফল। তাও কিসের ক্ষেত্রফল? সমগ্র তলের ক্ষেত্রফল না, এই যে মজার জিনিস, একটি তলের ক্ষেত্রফল জানতে চাইছে, একটি তলের। তো একটা তল মানে কিন্তু জাস্ট এই যে, মানে জাস্ট একটা তল, মানে বর্গক্ষেত্রটা, শুধু যে কোনো একটা বর্গক্ষেত্র বা ওইটা সবই তো একই সাইজের, তাই না? তো বর্গের ক্ষেত্রফল কি হয়? a স্কোয়ার হয় না? মানে 7 × 7, 49 লিখতে হবে। 7 স্কোয়ার মানে 49, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার আপনি এই কোশ্চেনটা খেয়াল করেন, এ বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা কিন্তু আপনাকে দেখাইছি, √3a হবে। √3a হবে কর্ণের দৈর্ঘ্যটা। এটা মুখস্থ রাখতে পারেন, তাকে শর্টকাটে পরে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই যে কোশ্চেনটা দেখেন, একটি ঘনকের প্রতিটি ধার বা প্রতিটি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমি জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। এখন এর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হবে 3√3, এটাই অ্যান্সার। এই যে এটাই কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এরপর আপনাকে বলছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3, তাহলে ঘনকটির দ্বার কত, মানে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য আমি জানি √3a হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা আপনাকে দিয়ে দিছে 6√3, তার মানে √3a সমান 6√3। দুই পাশ থেকে √3 কাটা, তাহলে a সমান কত থাকবে? 6। তার মানে একটা বাহু বা একটা দ্বার সেটা হচ্ছে 6 মিটার হবে, শেষ। আচ্ছা, বলছে যে একটি ঘনকের কর্ণ এত, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো আমরা জানি কর্ণ মানে হচ্ছে √3a, এটা সমান 6√3 দিয়ে দিছে এই যে। তো √3 কাটা, তাহলে এর মান 6, একটু আগে যেভাবে করলাম। তাহলে আমি জানি বাহুর দৈর্ঘ্য সমান 6 পাইলাম। তো সেই ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু 6a², এটা ফর্মুলা শিখছি। তাহলে 6 × a মানে 6 স্কোয়ার, এই যে a মানে কিন্তু 6, তাহলে স্কোয়ার করব। তো 6 স্কোয়ার মানে কিন্তু 216, অথবা 6 × 6 স্কোয়ার মানে কি 6 কিউব হয়ে যায় না?
মানে এখানে হলো 6 এর উপর পাওয়ার 2 আর এখানে 1, পাওয়ার তো যোগ হয় জানেন, এটা গুণ করলে পাওয়ার কিন্তু যোগ হয়। তাহলে 6 কিউব সমান হচ্ছে 216, তো 216 এটাই आंसर। আচ্ছা, এখন 4 একক দ্বার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত? আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য a সমান যদি সাপোজ 4 হয়, তাহলে বলেন তো কর্ণের দৈর্ঘ্যটা কত হয়? কর্ণের দৈর্ঘ্য তো আমরা জানি ঘনকের, সেটা √3 * a হয়। ঠিক আছে, তাহলে √3 এর মান হচ্ছে 4, তাহলে এটা 4√3 হবে। এটা কয়টা কর্ণের দৈর্ঘ্য বলো তো? একটা কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণ কিন্তু দুইটা থাকবে, সাপোজ আমি বলি, সাপোজ এটা হচ্ছে একটা কর্ণ আর এটা হচ্ছে আরেকটা কর্ণ, দুইটা কর্ণ থাকে কিন্তু টোটাল। তো দুইটা কর্ণের সমষ্টি জানতে চাইছে, তো একটা যদি একটুক হয় অন্যটা একটুক হবে, যেহেতু এটা ঘনক, তাকে জাস্ট 2 গুণ করতে পারেন, অথবা 4√3 আরেকটা 4√3 হবে, এইভাবে যোগ করতে পারেন। তো এটা যোগ করে আপনি যেইভাবেই যোগ করেন এটা দেখবেন যে কত আসবে বলেন তো? সাপোজ এটা 8 আসবে, 8√3 আসবে, 4√3 4√3 8√3 আসবে, এটাই आंसर। অথবা বললাম এটার সাথে 2 দিয়ে গুণ করলেও হবে, বুঝছেন? দ্বিগুণ একই জিনিস তো, দ্বিগুণ 8√3 এটাই आंसर। আচ্ছা, এখন এই কোশ্চেনটা বলছে যে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যটা এত দিয়ে দিছে। ঘনকের পৃষ্ঠতলের, এটা কিন্তু মজার কোশ্চেন, মানে আগের মতো না এজ ইউজুয়াল। মানে যে কোনো একটা পৃষ্ঠতলের, মানে সবগুলা পৃষ্ঠ তো একই সাইজের, সেই ক্ষেত্রে একটা পৃষ্ঠ মিন করছে, ওকে? পৃষ্ঠতলের তলের কর্ণের দৈর্ঘ্য, মানে সাপোজ আমি এটাই মনে করলাম, এটা কিন্তু পুরাটার কর্ণের দৈর্ঘ্য বলে না, এটা শুধু পৃষ্ঠতলের, মানে একটা পৃষ্ঠের কর্ণ। এখন কিন্তু কর্ণ শুধু এইটা মিন করছে। তো এইটার কর্ণ দৈর্ঘ্য কত হয়? এই বাহুটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এই কর্ণটা কি হবে? পিথাগোরাস অনুযায়ী √a² + a²। আমি বলছিলাম যে একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হবে √2a। √2 এর মানটা হচ্ছে 8√2 দিয়ে দিছে আপনাকে, এই যে এটা 8√2। তো সেই ক্ষেত্রে √2 কাটা, তাহলে a সমান কত থাকবে? 8 থাকবে। এর মান যদি 8 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? আপনি বলতে পারেন যে একটু আগেই তো কর্ণ দিয়ে দিছে, এখন আবার কর্ণ জানতে চাইলো কেন? এই কর্ণ আর এই কর্ণ কিন্তু সেম না, এটা হচ্ছে একটা পৃষ্ঠের কর্ণ, একটু আগে এখনো বললাম এটা পৃষ্ঠের কর্ণ। আর এটা হলো ঘনকটার কর্ণ, মানে ধরেন এই যে সাপোজ এইটা হইতে পারে, এই যে ঘনকের কর্ণ। তো ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে আমরা জানি √3a। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে √3 * 8, মানে 8√3। 8√3 এটা ক্যালকুলেটরে বসায় দিতে পারেন, সেই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে এইটা, ক নাম্বারটা। এখন এই ম্যাথটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা খুব একটু অনেকটাই ডিফিকাল্ট, কারণ হচ্ছে সবগুলা অপশন দেখেন কাছাকাছি ভ্যালু, এরকম কাছাকাছি ভ্যালু আসলে গেস করে করা একটু কঠিন। আমার ধারণা ওইখানে এটা ক্যালকুলেটর ইউজ করতে দিছে অথবা দেয় না, না দিলে এটা আপনার, আমার ধারণা এটা মানে একটু ডিফিকাল্ট কোশ্চেন, মানে দেখে ইজি মনে হইতে পারে কিন্তু অপশনের কারণে এটা জটিল হয়ে গেছে। আর এমনিতে আপনি এটা মনে রাখেন যে √3 এটার মান কিন্তু 1.73 এর সমান, বা এর চেয়ে একটু বেশি, তো এটার সাথে আপনি যদি গুণ করতে পারেন এটাই আসবে। আচ্ছা, এখন এটা কোনটা? আচ্ছা, আগের মতো একটা উম, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে, তো একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কিন্তু √2a হয়, তাহলে আমি লিখবো √2a সমান হচ্ছে 8√2, দুই পাশ থেকে √2 কাটলে a সমান 8, মানে একটা দ্বারের দৈর্ঘ্য পেয়ে গেছে। এখন আয়তন কি হয়? ঘনকের আয়তন হচ্ছে a কিউব মানে কত? 8 কিউব। 8 কিউবের মান কত জানেন? 8 কিউবের মান 512, এটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ না থাকলে 8 কে 3 বার গুণ করে দেখবেন। আচ্ছা, এই কোশ্চেনটা খেয়াল করেন। একটি ঘনক আকৃতির বক্স বক্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটি ঘনক আকৃতির বক্স, আচ্ছা বক্স মানে ঘনক আকৃতির বক্স, ওকে? সেটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে দিছে, মানে যে কোনো একটা তলের না, সমগ্র পৃষ্ঠের। যেহেতু বক্স ঘনক কি বলছে, ঘনক আকৃতির বক্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেহেতু পৃষ্ঠতলের এবং একটা বলে নাই, তার মানে বুঝতে হবে এটা সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, আমরা জানি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। এটার মান আপনাকে দিয়ে দিছে 2400।
তো 6 দিয়ে যদি 2400-কে ভাগ করা হয় তাহলে a সমান বা a স্কয়ার সমান হবে 400। তো 400 মানে কিন্তু 20 স্কয়ার, তাহলে এর মান কিন্তু 20 হবে। মানে একটা বাহুর দৈর্ঘ্য 20 পেয়ে গেলাম। এখন বলছে যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো কর্ণের দৈর্ঘ্য কি হয়, √3a হয়, ঠিক আছে। তাহলে 20√3 এটাই অ্যান্সার, 20√3 এটাই অ্যান্সার। ওকে, এখন এরপরে যেটা বলছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এটা বলছে মানে আমি লিখবো 6a² সমান 48। 48-কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হবে না, 6 8 48, তাহলে a স্কয়ার সমান হবে 8। আপনি কি জানেন 8 মানে কত? আচ্ছা, 8 মানে কত? ওকে, 8 আমার ধরেন a স্কয়ার সমান 8 আসছে, তাহলে a সমান কত হবে, a সমান কিন্তু 2√2। আপনি এটা মনে রাখতে পারেন, মানে 8 কে রুট করলে কিন্তু 2√2 হবে। যদি এটা না জানেন তাহলে এইভাবে ভাবতে পারেন, a স্কয়ার সাপোজ 2√2, এটাকে স্কয়ার করলে কত হবে, 2 স্কয়ার মানে কত, 4 হবে। সাপোজ 2 স্কয়ার মানে কত, 4। আবার √2 স্কয়ার মানে কত, 2 না। √2 স্কয়ার মানে 2, তাহলে 4 ইন্টু 2 মানে কি 8। তার মানে a স্কয়ার সমান যদি 8 হয় তাহলে a সমান 2√2 হবে। এখন আপনার কাছে কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, কর্ণের দৈর্ঘ্য কত বলেন তো। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তাহলে √3a মানে হচ্ছে 2√2। তাহলে ওভারঅল এটা কত আসে, এই যে √2 এবং √3 মিলে √6 হবে, তার মানে 2√6, এটাই অ্যান্সার। এই যে, আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট ঘনক, ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা যাবে। তো যখনই এই টাইপের কোশ্চেন বলবে যে একটা দিয়ে আরেকটার কয় গুণ হবে বা কয়টা বসানো যাবে, বা একটা ছোট ছোট ঘনক দিয়ে কতগুলা, একটা বড় ঘনক থেকে কতগুলা ছোট ছোট ঘনক তৈরি করা যাবে, এই টাইপের কোশ্চেন যখন আপনাকে বলবে, তখন একটা জিনিস মনে রাখেন, দুই ক্ষেত্র হচ্ছে আয়তনটা সেম ধরতে হবে। আয়তন জীবনও পরিবর্তন হয় না, মানে দুইটারই আয়তন সেম সেম থাকবে। তো এখন একটা কাজ করি, এখানে যেহেতু ছোট যেটা মানে 10 সেন্টিমিটার, সাপোজ 10 সেন্টিমিটার যে বাহু বিশিষ্ট ঘনক, সেটার আয়তন কত হবে, মানে ছোট্ট যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এক একটার আয়তন হবে 10 কিউব, মানে কি 1000, 1000 সেন্টিমিটার কিউব। এত আয়তনের মানে এক একটার আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। ওকে, 1000 ঘন সেন্টিমিটার। এবার 1 মিটার যে বাহু, 1 মিটার মানে কত সেন্টিমিটার বলেন তো, 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার, তাহলে এটা কিন্তু 100 সেন্টিমিটার। ওকে, তো এইটা মানে এই যে বড় ঘনকটা, এটার আয়তন কত হবে, এটার আয়তন হচ্ছে 100 কিউব, তাই না। 100 কিউব মানে কত, 100 × 100 × 100, ঠিক আছে, এটাই কিন্তু বড়টার আয়তন। এখন বড়টার আয়তনকে যদি ছোটটার আয়তন দিয়ে ভাগ করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কতগুলা ঘনক সেটা কিন্তু বের হয়ে যাবে। মানে এটা হলো একদম বড়টা, এটা হলো ছোটটা, ছোটটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হলো বড়টা ছোটটার কত গুণ সেটা বের হয়ে আসবে। তাকে আমি নিচে জাস্ট হচ্ছে 1000 লিখে দিই। 1000 লিখলে সাপোজ 100 আর এটা কাটলে নিচে থাকে 10, আবার 10 দিয়ে এই 100-কে কাটলে হবে 10। তাহলে 100 আর 10 গুণ করলে কত বলেন তো, 1000। তার মানে 1000টা ছোট ছোট ঘনক রাখা সম্ভব, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন একটু এইদিকে খেয়াল করেন, 3 সেন্টিমিটার, এটাই সম্ভবত আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। এই যে দেখুন, তিনটা থেকে নতুন একটা বানানো হয়েছে, মানে ছোট ছোট সাপোজ তিনটা ঘনক, সাপোজ তিনটা ঘনক থেকে বড় একটা ঘনক বানানো হয়েছে, সেই ক্ষেত্রে বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে। তা আমি কি বললাম, যখনই একটা থেকে আরেকটা ঘনক বানানো হয় আয়তন কিন্তু চেঞ্জ হয় না। সাপোজ 3 সেন্টিমিটারের যে ঘনকটা, সেটার আয়তন কি হবে, 3 কিউব হবে, কারণ ঘনকের আয়তন হচ্ছে এই কিউব। আবার 4 সেন্টিমিটার, সেটার আয়তন হবে 4 কিউব। 5 সেন্টিমিটার, সেটার আয়তন হবে 5 কিউব। তার মানে টোটাল আয়তনটা পেয়ে গেলাম, ছোট ছোট যে তিনটা সেটার আয়তন একসাথে করলাম। এখন বড়টার আয়তন, সাপোজ বড়টার বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমি জানি না, আমি ধরলাম এক্স, তাহলে বড়টার আয়তন হবে x কিউব, বাহুর দৈর্ঘ্যটা আমি এক্স ধরলাম।
সাপোজ এক্স ধরলাম। এখন এই যে ম্যাথ শেষ, কেমনে শেষ? এই যে দেখেন, 4 কিউব মানে 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64। সাপোজ 27 যোগ 64 যোগ 5 কিউব মানে 125 সমান হবে এক্স কিউব। এখন এই যে মজার বিষয়, 125 আর 64 যোগ করলে কত হবে? 189। আপনি দেখেন 120 আর 60 কত? 180। 4 আর 5 মিলে 9, 189। 189 সাথে যদি 11 যোগ করা হয় তাহলে 200, তাহলে আরো বাকি থাকে 16, কারণ 27 থেকে 11 গেলে 16 থাকে। ওভারঅল এই যোগফলটা হচ্ছে 216 সমান এক্স কিউব। আপনি কি জানেন 6 কিউব মানেই কিন্তু 216, তার মানে এক্স সমান কত আসবে? 6 আসবে। 6, 6 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব বা অন্য কোনো টপিক শুরু করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।